প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের ক্লাসে আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক রক্তকরবী এবং মুক্তধারা এর মূল্যায়ন এবং প্রাসঙ্গিকতা বা বিষয়গত যে দিকগুলো আছে সেই দিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। গত ক্লাসে আমরা রাজা নাটক সম্পর্কে আলোচনা করেছি, আজকে আমরা আলোচনা করব। তোমরা একটা জিনিস খেয়াল করবে, রাজা নাটকের যে রূপক সাংকেতিকতা ছিল, আমরা দেখি যে এই রক্তকরবী এবং মুক্তধারা নাটকের মধ্যে সাংকেতিকতা বিদ্যমান। এখন রাজা নাটকের মধ্যে যেমন রূপকই তাৎপর্যটুকু বেশি ছিল, আমরা এই দুটো নাটকে সাংকেতিকতা বেশি দেখব। এখন রক্তকরবী যাকে আমরা একটি ফুল হিসেবে জানি এবং এর যে বর্ণ লোহিত রক্তের ন্যায় লাল এই ফুলের ধরন, সেক্ষেত্রে আমরা দেখব যে এখানে এই রক্তকরবী নাটকে যে দিকগুলোর কথা বলা হয়েছে, আমরা দেখি যে ধনতন্ত্র কিভাবে এসেছে এই নাটকের মধ্যে। আমরা একটা জিনিস খেয়াল করব, রবীন্দ্রনাথ ঠাকুর এই নাটকে যে ঋতুর কথা বলেছেন বা আমরা দেখি যে এখানে যে প্রকৃতির ব্যবহার করেছেন, সেই প্রকৃতির ব্যবহারের মধ্যেও তিনি পৌষের কথা বলেছেন, কৃষিজীবী সভ্যতার কথা বলেছেন। তো আমরা দেখি যে রক্তকরবী নাটকের মধ্যেও কৃষিজীবী যে সভ্যতাটা চলে এসেছে, সেই কৃষিজীবী সভ্যতার প্রারম্ভ কিরকম ছিল, সে দিক থেকে কৃষিজীবী সভ্যতা বা কৃষকেরা যেভাবে ফসল ফলানো দিকগুলো, সেগুলোকে কেন্দ্র করে আস্তে আস্তে মানুষ যে ধনতন্ত্রের দিকে এগিয়ে গেলেন, যে এগিয়ে যাওয়াটা, সেই এগিয়ে যাওয়াটাকে আমরা দেখি যে রবীন্দ্রনাথ ঠাকুর তার এই নাটকের মধ্য দিয়ে দেখাতে চেষ্টা করেছেন। আমরা একটা জিনিস দেখবো যে তোমাদের মাস্টার্সের অন্য যে উপন্যাস কোর্স, সেখানে যোগাযোগ যে উপন্যাসটা রয়েছে, সেই উপন্যাসের মধ্যে তোমরা দেখবে যে সেখানে রাজতন্ত্র বা সামন্ততন্ত্র কিভাবে পুঁজিবাদের কাছে হেরে যায়। তো আমরা দেখি যে এই রক্তকরবী নাটকের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর এমন একটা মেসেজ দিতে চেষ্টা করেছেন যে কৃষিজীবী যে সভ্যতা আছে, সেই সভ্যতা থেকে মানুষ আস্তে আস্তে কি করে ধনতন্ত্রের দিকে বা পুঁজিবাদী সভ্যতার দিকে চলে যাচ্ছে, সেই দিকগুলো কিন্তু এখানে কিছুটা দেখানোর চেষ্টা করা হয়েছে। তোমরা দেখবে যে রক্তকরবী নাটকের মধ্যে শুরুই হয়েছে সে দিকটাকে কেন্দ্র করে। তোমরা একটু খেয়াল করবে, এখানে আমরা দেখি যে কয়েকটা চরিত্র আছে, সেই কয়েকটা চরিত্রের মধ্যে আমরা দেখি যে এখানে সুড়ঙ্গ বা যে খনি খোদাই করে যারা, সেই খোদাই করা যে শ্রমজীবী মানুষগুলো, সেই শ্রমজীবী মানুষগুলোকে দিয়ে এখানে শুরু করা হয়েছে কিশোর, নন্দিনী, এরপরে হচ্ছে যে শ্রমিকরা, সেই শ্রমিক, এরপরে আছে অধ্যাপক এবং সর্দার, মোড়ল, রাজা, চালের অন্তরালের ভেতরের রাজা যাকে আমরা দেখি। রবীন্দ্রনাথ ঠাকুরের রাজা, তিনি ছিলেন অন্ধকার জগতের রাজা বা অন্ধকার ঘরের রাজা। আর আমরা রক্তকরবী নাটকের মধ্যে দেখি যে এখানকার যে রাজা, সে রাজা হচ্ছে জালের অন্তরালের রাজা, বা আমরা বলবো যে দেয়ালের অন্তরালের যে রাজা আছে, সেই রাজাকে এখানে দেখানো হয়েছে, যিনি কিনা ধন সম্পদ, অর্থ প্রাচুর্য সবকিছুকে কেন্দ্রীভূত করার ক্ষেত্রে কাজ করেছে। এখন আমরা রক্তকরবী নাটকের মধ্যে দেখি যে এখানে যে সভ্যতার কথা বলা হয়েছে, কৃষিজীবী সভ্যতা থেকে আস্তে আস্তে মানুষ খনি থেকে যেভাবে স্বর্ণ উত্তোলন করছে, সেই স্বর্ণ উত্তোলন করে সেটা শ্রমজীবী মানুষেরা সেগুলো রাজাকে দিচ্ছে, রাজা সেগুলো সঞ্চয় করছে, যাকে আমরা বলবো যে কুবেরকে ধন সম্পদ বা প্রাচুর্যের দেবতা কাকে বলা হয়? প্রাচুর্যের দেবতা কিন্তু কুবেরকে বলা হয়। তো আমরা দেখছি যে কুবের যেমন সবকিছু কি করছে, নিজের দেখাশোনা করছে, নিজের আওতার ভেতরে রাখছে। সেক্ষেত্রে আমরা দেখি যে কুবের কি করেছিল, তোমরা মেঘদূত পড়েছো, মেঘদূতের মধ্যে যক্ষের কথা শুনেছ। এই যে যক্ষ কুবের, ধন সম্পদ প্রাচুর্য, এগুলোকে কেন্দ্র করেই কিন্তু এসেছে। তো আমরা দেখবো যে ঠিক সেভাবে কুবেরের মতো
সে কি করছে, সে যক্ষের ধনকে আগলে রাখছে, আগলে রাখার কাজটা রাজা করছে। এখন এই রাজা করছে, রাজার করার পেছনেও কিছু কাজ আছে, যে কাজগুলো করার ক্ষেত্রে সর্দার বা মোড়ল যারা আছে এরা হচ্ছে রাজার হয়ে কাজ করছে, যা কিনা সমাজতন্ত্রকে চালিয়ে নিয়ে যাচ্ছে, সমাজকে চালিয়ে নিয়ে যাচ্ছে, ধনতন্ত্রকে টিকিয়ে রাখার স্বার্থে। তো আমরা দেখি যে এখানে যে নন্দিনী চরিত্রটা, এই নন্দিনী হচ্ছে এখানে পূজারী, যাকে আমরা বলবো যে সৌন্দর্যের প্রতীক হিসেবে। এখানে রক্ত করবী হিসেবে আমরা দেখি যে নন্দিনীকে এখানে রক্ত। একটা জিনিস আমরা খেয়াল করব, ফুল কিন্তু সৌন্দর্যের প্রতীক, ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক, আর রক্ত হচ্ছে শোষণের প্রতীক। শোষণের প্রতীক হিসেবে আমরা দেখি রক্তকে। সেক্ষেত্রে রক্তকরবী, এই রক্তকরবীর দিকটা আমরা নন্দিনীর সঙ্গে দেখি। নন্দিনীর প্রিয় ফুল হচ্ছে রক্তকরবী। সে মাঝে মাঝে রাজার কাছে যখন যায় তখন সে রাজাকে কুন্দ ফুলের মালা উপহার দেয়। কুন্দ ফুল হচ্ছে সাদা। তো এই যে সাদা ফুল উপহার দিচ্ছে, এই সাদা ফুল উপহার দেওয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা দেখি যে সে রাজাকে পবিত্রতর করে তোলার একটা চেষ্টা, যে শুদ্ধ মানব হিসেবে দেখানোর একটা চেষ্টা সেখানে আছে। কিন্তু আমরা দেখি যে এই যে রক্তকরবীর মধ্যে দিয়ে সে রঞ্জনকে দিচ্ছে, রক্তকরবীর ফুলের মধ্যে দিয়ে আমরা দেখি যে এই যে বিপ্লব, যাকে বলা যায় যে কাউকে শোষণ বা শোষিতের অবস্থা থেকে সে জায়গায় একটা প্রতিবাদী চরিত্র রূপে রঞ্জনকে দেখানো হয়েছে। এখানে রঞ্জনের নাটকের মধ্যে আমরা সক্রিয়তা দেখি না, যা আমরা শুনি যে নন্দিনীর মধ্য দিয়ে, এই নন্দিনীর কথার মধ্য দিয়ে রঞ্জনের বহিঃপ্রকাশ বা রঞ্জনের উপস্থিতি আমরা দেখতে পাই। এবং পরবর্তীতে শেষ যখন হয় নাটকের শেষে আমরা কিছুটা রঞ্জনের তাও মৃতদেহ পড়ে থাকতে দেখি এই অবস্থাতে। তো আমরা দেখছি যে এখানে কিশোর যে নন্দিনীকে ফুলটি এনে দেয়, এবং এই যে ফুল দেওয়া, নন্দিনী রক্তকরবী নাটকের মুখ্য চরিত্র। এখন এই চরিত্রের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এমন একটি বিষয়কে দেখাতে চেষ্টা করেছেন যে নারীকে সর্বময়, যে নাটকটাকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই নারী কাজ করেছেন। রাজাকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে, সর্দার বা মোড়ল তাদেরকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই নারী কাজ করেছেন। তারপরে হচ্ছে অধ্যাপককে নিয়ন্ত্রণের ক্ষেত্রেও কিছুটা কাজ করেছেন। বিশুদা, যাকে আমরা পাগল হিসেবে দেখি, তাকেও নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিছুটা কাজ করেছে। এবং রঞ্জনের ভালোবাসার প্রতিচ্ছবি হিসেবে আমরা দেখি নন্দিনীকে। সেক্ষেত্রে আমরা দেখব যে নন্দিনী এভাবে কাজ করেছে। তো এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবে তোমরা, যে যখন তোমরা ব্যাখ্যা করবে চরিত্রগুলো ব্যাখ্যার ক্ষেত্রে কিছুটা চরিত্র ব্যাখ্যা করবে। বিষয় প্রথমত হচ্ছে যখন একটা প্রশ্নের ধরন বুঝে হচ্ছে প্রশ্নের উত্তরটা তোমাদেরকে করতে হবে, যে আমাদের বিষয়টাকে মূল রেখে তারপরে হচ্ছে আমাদের সব কিছুকে সাজিয়ে নিতে হবে। সেক্ষেত্রে একটা প্রশ্ন যখন আলোচনা করা হয়, যদি বলা হয় যে রক্তকরবী নাটকের সার্থকতা আলোচনা করো, বা এ ধরনের তুলনামূলক কোনো প্রশ্ন যদি হয়, সেক্ষেত্রেও তোমরা দেখবে যে সেখানে বলা হবে যে রক্তকরবীর রাজা এবং রাজা নাটকের রাজার মধ্যে পার্থক্য প্রশ্ন, যে তুলনামূলক প্রশ্নগুলো আসে সেই প্রশ্নের ক্ষেত্রে তোমরা দেখবে। তো সেক্ষেত্রে যদি আমরা সেভাবে বিশ্লেষণ করতে যাই, প্রথমত আমরা দেখব যে বিষয়টাকে তুলে আনতে হবে। বিষয়টাকে যখন দেখব যে আমরা যক্ষপুরীর এই যে অবস্থা, যক্ষপুরীর কথা বলা হয়েছে, এবং যক্ষপুরীর ভেতরে আছে রাজা, এবং রাজাকে সঞ্চালন করছে হচ্ছে নন্দিনী, আর মোড়ল সর্দার গোছের যারা আছে তারা রাজাকে নিয়ন্ত্রণ করছে। এবং আমরা দেখি যে এই যে রাজাকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে যে কাজগুলো করা হয়েছে তার পেছনে কে ছিল, পেছনের ভূমিকায় ছিল নন্দিনী। এবং নন্দিনী মূলত দেখা গেছে যে এই নাটকের সর্বময় রূপকে রূপান্তরিত করেছে বা রূপান্তর করেছে, যাকে আমরা বলবো। এক্ষেত্রে তোমরা একটা জিনিস খেয়াল করবে, নন্দিনী কিভাবে প্রথমে দেখা যায় যে কিশোরের কাছ থেকে ফুল নিচ্ছে, গ্রহণ করছে, সে গ্রহণ করে আবার তার দেয়া সে ফুল
রঞ্জনকে দিচ্ছে। এখন আমরা দেখি যে নন্দিনীর প্রতি আগ্রহটা কিন্তু সকলের। কিভাবে? একটা জিনিস খেয়াল করো যে নন্দিনী কি আছে? নন্দিনী আমাদের কেন্দ্রে আছে। তো এই কেন্দ্র থেকে নন্দিনী সব কিছুকে কিন্তু নিয়ন্ত্রণ করছে। এখানে আছে আমাদের নন্দিনী, এখান থেকে সে এক রাজার দিকে যাচ্ছে, একবার যাচ্ছে অধ্যাপকের দিকে, একবার যাচ্ছে বিশুর দিকে, একবার যাচ্ছে কিশোরের দিকে, একবার যাচ্ছে সর্দার বা মোড়ল এদের কাছে। তো আমরা দেখি যে এই যে চতুর্দিক যে যাওয়াটা, এই যাওয়াটার কেন্দ্রটা কি? মূল উৎস হচ্ছে রঞ্জন। আমরা দেখি যে মূল উৎস হিসেবে আমরা দেখব যে রঞ্জনকে। কারণ কি? এখানে যে শ্রেণীটা আছে, প্রথমত হচ্ছে দুটো শ্রেণী কাজ করেছে। এক হচ্ছে, দ্বিতীয় হচ্ছে শ্রমজীবী সম্প্রদায় আছে। এই শ্রমজীবী সম্প্রদায় আমরা দেখি যে নন্দিনী যখন রাজার দিকে যাচ্ছে, রাজাকে সে মোটিভেট করার চেষ্টা করছে। যখন সে শ্রমজীবীদের কাছে যাচ্ছে, শ্রমিকদের কাছে যাচ্ছে, তখন শ্রমিকদেরকে সে প্রভাবিত করার চেষ্টা করছে। আবার সে যখন মূলত কিন্তু এই দুটি, এবং মাঝখানে আমরা দেখি যে সর্দার, অধ্যাপক, বিশু এদের হয়ে যে কাজ করাটা বা এদেরকে ঘিরে যে কাজ করাটা, এদেরকে প্রভাবিত করার ক্ষেত্রে যে নন্দিনীর কাজ, সেটা হলো আমরা দেখি যে সে পাশে থেকে করেছে। তার মূল লক্ষ্য ছিল যে শ্রমজীবী সমাজকে তাদের যে জায়গাটা আছে সেই জায়গা থেকে তাদেরকে প্রতিবাদী করে তোলা, এবং সে অন্যদিক থেকে রাজাকে শাসক নয়, মানুষ হিসেবে, মানুষ রাজা হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করা। এই দিকটি আমরা দেখি যে নন্দিনীর প্রতি। এবং এটা করার ক্ষেত্রে আমরা দেখি যে সে কি করছে? সে সকলকে কিন্তু আন্দোলিত করছে, এবং সকলকে আন্দোলিত করার একটা যে প্রচেষ্টা তার মধ্যে কিন্তু ছিল। এবং পরবর্তীতে সে কি করেছে? পরবর্তীতে সে দেখা যাচ্ছে যে এই আন্দোলিত করতে গিয়ে তার কাছে মূল প্রভাব বিস্তার করেছে রঞ্জনের প্রতি। আমরা দেখি যে রাজা যখন বুঝতে পারে যে এভাবে নন্দিনী কি করছে, সব শ্রেণীর মাঝে একটা আন্দোলন তৈরি করে দিচ্ছে, সে কি করছে? এই আন্দোলনের মূল জায়গাটা আসে কোত্থেকে? মূল উৎসাহ বা মূল শক্তিটা আসে হচ্ছে রঞ্জনের থেকে। এবং এক পর্যায়ে দেখি আমরা রাজা রঞ্জনকে মেরে ফেলছে। এখন একটা জিনিস আমরা দেখব যে এখানে যক্ষপুরের যে রাজা, এই রাজা কি করছে? এই রাজা হচ্ছে ধন সম্পদ সঞ্চয়ের ক্ষেত্রে বা আগলে রাখার ক্ষেত্রে কাজ করেছে, যা কিনা একজন রাজা তার শক্তি ব্যবহার করে কি করছে? সর্দার বা মোড়ল এদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, এবং সে সেভাবেই কাজ করছে। এখন একটা রাষ্ট্রের শক্তি হিসেবে আমরা কি দেখি? একটা রাষ্ট্রের শক্তি হচ্ছে জনগণ, আর এখানে যে কেন্দ্রীয় ব্যক্তি থাকে, ব্যক্তি বা শাসক থাকে, তিনি হচ্ছেন রাজা। তো এক্ষেত্রে দেখি যে রাজার সঙ্গে জনগণের যে সম্পর্কটা, এই সম্পর্কটা তৈরির ক্ষেত্রে নন্দিনী কাজ করছে। সেখানে আমরা দেখি যে রাজা, যে সর্দার বা মোড়ল, এরা হচ্ছে এদের মধ্য দিয়ে জনগণকে ব্যবহার করে, সেই ব্যবহারের ফলে যে উত্তোলিত স্বর্ণ, সেই স্বর্ণটা এনে কি করছে? রাজার কাছে রাখছে। রাজা কিন্তু সেটা ভোগ করার যে একটা দিক, সেটা কিন্তু করছে না, তিনি শুধু সঞ্চয়ই করছেন বা আগলে রাখছেন। এই আগলে রাখার দিকটা কিন্তু আমরা সেখানে দেখছি। তো পরবর্তীতে আমরা দেখব যে যখন এই যে মানুষের মধ্যে যে চেতনাটা চলে আসি, এই চেতনা যখন কাজ করে, তখন কিন্তু দেখা যায় যে এই সঞ্চয়ের প্রতি মানুষের আর তেমন ধারণা থাকে না, বা রাজাকেও আমরা দেখি যে সেই জায়গাটা থেকে বের হয়ে আসার চেষ্টা আছে। তো এক্ষেত্রে আমরা দেখব যে রাজা যেভাবে এই জায়গা থেকে ভগবান থেকে বের হয়ে আসার চেষ্টা করছে, ভগবান থেকে সাধারণ মানুষের সঙ্গে, মানুষ থেকে মানুষের সঙ্গে যখন প্রেমটা হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেখানে আর সেই
যে বিশেষত্বটুকু সেই বিশেষত্ব থাকে না, সেটা সাধারণে পরিগণিত হয়ে যায়। তো আমরা দেখেছি নন্দিনী রাজাকে রূপান্তরের ক্ষেত্রে এই জায়গাটা চেষ্টা করেছে। আরেকটা জিনিস আমরা দেখবো যে এখন এই যে মানুষের যে শক্তিতে পার্থক্য থাকে, সেই শক্তি হিসেবে কারা কাজ, সর্দার বা মোড়ল যে শ্রেণীটা আছে সেই শ্রেণীটা কিন্তু এখানে কাজ করার চেষ্টা করে দিচ্ছে। তোমরা আরেকটা জিনিস দেখবে যে রাজা নাটকে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে একটা জিনিস দেখাতে চেষ্টা করেছেন যে শ্রেণীকরণ বা মানুষকে শ্রেণীতে রূপান্তর করা, এই শ্রেণীতে রূপান্তর করার একটা দিক কিন্তু সেখানে আছে। তোমরা একটা জিনিস খেয়াল করবে, এখানে আমরা দেখব যে রবীন্দ্রনাথ কি করেছেন। রবীন্দ্রনাথ দেখিয়েছেন যে মানুষের সাথে মানুষের প্রেমটা যে হচ্ছে, এই প্রেম হচ্ছে প্রাণের সঞ্চারের মধ্য দিয়ে। আর আরেকটা জিনিস হচ্ছে অর্থনৈতিক যে সমাজ ব্যবস্থাটা আছে, অর্থনৈতিক সমাজ ব্যবস্থার ক্ষেত্রে যে রবীন্দ্রনাথ অর্থনীতিকে ব্যবহার করেছেন ঠিকই, বা অর্থনৈতিক যে পরিবেশটা সে পরিবেশটাকে ব্যবহার করেছেন ঠিকই, সেটা হচ্ছে তাঁর আঙ্গিকে। তিনি দেখালেন যে অর্থ সব কিছু নিয়ন্ত্রণ করছে, কিন্তু এই নিয়ন্ত্রণের ক্ষেত্রে মানুষ যে দিকটা কল্যাণের কাজ করছে, সেই কল্যাণ ততক্ষণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত যে বিষয়টা সামাজিক হয়ে না যাচ্ছে। সামাজিক হচ্ছে তখনই কিন্তু সেই কল্যাণগুলো বয়ে আনছে একজন রাষ্ট্রনেতা। তো আমরা দেখি যে রাজার মধ্যে কিন্তু সেই দিকটা আছে যে তিনি স্বর্ণকে আগলে রাখছেন ঠিকই, কিন্তু সেই স্বর্ণ যখন সাধারণের জন্য ব্যবহার করা হচ্ছে তখন কিন্তু সেখানে কল্যাণ বয়ে আনছে। আর যখন কিনা সে স্বর্ণগুলো ব্যবহার করা হচ্ছে না, যক্ষের ধনের মতো আগলে রাখা হচ্ছে, তখন কিন্তু দেখা যাচ্ছে যে সে ক্ষেত্র থেকে তেমন কল্যাণ বয়ে আনছে না। তো আমরা একটা জিনিস দেখি যে এই যে যখন শেষে আমরা দেখি যে যক্ষ পরিধন যখন ছড়িয়ে পড়ে, সেখানে নাটকের মধ্যে আমাদের দেখানো হয়েছে পৌশালী ক্ষেতের ধান খেতে আর শিশির ভেজা রোদের আঁচল, এই যে দিকগুলো সম্পর্কে কিন্তু আমরা তখন দেখতে পাই। তো এই যে একটা জিনিস আমরা দেখি যে মানুষ যন্ত্রের হাত থেকে, যন্ত্র দ্বারা পৃথিবীকে যখন কিছু দিতে যায়, মানুষের মধ্যে যন্ত্রের মধ্যে পার্থক্য আছে। মানুষের দাম এবং যন্ত্রের দাম দুটোর মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। সেটা তোমরা মূল যে পাঠ্য বই, সে পাঠ্য বই পড়তে গেলে দেখবে যে ধনতন্ত্রী যে অভিশাপগুলো আছে, সেই অভিশাপ থেকে মানুষ এক পর্যায়ে বেঁচে যায় বটে, কিন্তু তার রেশ কিন্তু থেকে যায় মানুষের মধ্যে, এবং সেটা কোনো না কোনো মাধ্যমের মধ্য দিয়ে কিন্তু সেটা চলে আসে। আমরা দেখেছি যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা বা ধনতন্ত্রের যে রূপটা, সেই রূপটা কিসের মধ্য দিয়ে পরাজিত হয়? তো আমরা দেখি যে এখানে ধনতন্ত্রের পরাজয়কে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে জোরালো করে দেখিয়েছেন। এরপরে আমরা দেখব যে এখানে তেমন একের পর এক যে পরিচ্ছেদ, সে পরিচ্ছেদ নেই। চরিত্রের যে ঘটনা ধারা বা চরিত্রের যে মূল্যায়নগুলো করা হয়েছে, সেটা একের পর এক। চরিত্রগুলোর কথা বললাম, নন্দিনী, রঞ্জন, রাজা। এখানে আমরা দেখব যে রাজার নামটা দেওয়া হয়েছে মকররাজ। তো এই যে মকররাজ তিনি, তারপরে হচ্ছে সর্দার বা মোড়লেরা আছে, অধ্যাপক, বিশু এবং শ্রমজীবী শ্রেণীর যে বিশেষত বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্যগুলোতে যারা আছে তাদেরকে দেখানো হয়েছে। তো আরেকটা জিনিস আমরা দেখব যে এখানে নন্দিনীর চরিত্রটা বেশি বিশেষত্ব লাভ করেছে, যা কিনা আমরা দেখি যে অধ্যাপকের কথার মধ্যে, বিশুদার কথার মধ্যে আমরা দেখি যে নন্দিনীকে কেন্দ্র করে যে রূপটা ঘটে গেছে, সেখানে আমরা রাজা, অধ্যাপক, বিশুদা এবং সর্দার বা মোড়ল, কিশোর, এরা সকলেই কিন্তু নন্দিনীর দ্বারা প্রভাবিত। আমরা দেখি যে তার শেষ পর্যায়টা কাজ করেছে রাজার মধ্যে, এবং আমরা দেখি যে যার ফলে এই নন্দিনীকে পাওয়ার যে আকাঙ্ক্ষাটা, এই আকাঙ্ক্ষা থেকে আমরা দেখি যে সেই রূপটা চলে আসে। তো সেই ক্ষেত্র থেকে আমরা দেখব যে রঞ্জনকে হত্যা করার
যে দিকটা। তো এরপরে আমরা দেখি যে মুক্তধারা এভাবেই রক্তকরবী নাটকের যে দিকগুলো এসেছে, এর রক্তকরবী নাটকের মূল্যায়নটা আমরা এভাবেই দেখব। এরপর আমরা যদি মুক্তধারার দিকে যাই, মুক্তধারার মধ্যে তোমার এসেছে যন্ত্র সভ্যতা। এই যন্ত্র সভ্যতার মধ্যে আমরা দেখি যে মানুষ যে বিষয়গুলো আগে মানুষ দ্বারা করা হতো, সেই কাজগুলো যখন যন্ত্রের মধ্য দিয়ে করা হয় তখন কিন্তু দেখা যায় যে সেখানে মানুষের প্রাধান্য আর থাকে না। সেখানে মানুষ আস্তে আস্তে কি একটা নগণ্য বস্তু বা নগণ্য জীব হিসেবে পরিগণিত হতে থাকে। তো আমরা দেখি যে এখানে মুক্তধারা নাটকের মধ্যে যে চরিত্রগুলো আছে, যে অভিজিৎ, বিভূতি, এরপরে আমরা দেখি যে সত্যজিৎ, এরপর আছে ধনঞ্জয়। এই যে চরিত্রগুলো, এই চরিত্রগুলোর মধ্য দিয়ে আমরা দেখি যে কিভাবে রবীন্দ্রনাথ যে যন্ত্র সভ্যতাকে দেখিয়েছেন। তো একটা জিনিস আমরা দেখব যে যন্ত্ররাজ একদম নির্দ্বন্দ্ব, তার মধ্যে কিন্তু দ্বিধাদ্বন্দ্ব নেই। আর যখন কিনা দেখি যে আমরা যেখানে মানুষের প্রভাব থাকে সেখানে কিন্তু আমরা দেখি যে দ্বিধাদ্বন্দ্বে ভোগার যে একটা দিক, সে দিকটা কিন্তু থাকে। তো আমরা একটা জিনিস খেয়াল করব যে যন্ত্র কিন্তু একটা নির্মানুষ জড়শক্তির মাত্র, যে তার মধ্য দিয়েই এই জড়শক্তিটাকে প্রকাশের মধ্য দিয়ে জড় ও জীবনের যে দ্বৈতলীলা, এই দ্বৈতলীলাকে প্রকাশ করার দিকটা সেখানে দেখানো হয়। তো আমরা দেখি যে যন্ত্ররাজের সাথে মানুষের যে সংগ্রাম, সেই সংগ্রামটা। এরপরে আমরা আরও কিছু দেখব যে এই যে রহস্যের জালটা থাকে বা রহস্যের যে লীলাভূমি থেকে নির্বাসিত করার ক্ষেত্রে আমরা দেখি যে পর্যায়গুলো আছে। মুক্তধারার মধ্যে যে বাঁধের কথা বলা হয়েছে, সে বাঁধটাকে নির্মাণের ক্ষেত্রে আমরা দেখি যে মানব সভ্যতাকে যেখানে কাজে লাগানো হয়েছিল সেখান থেকে যন্ত্রের ব্যবহার করা, এই ব্যবহারের ক্ষেত্রে মানুষ এবং যন্ত্র তফাৎটাকে দেখানো হয়েছে। কিন্তু সেখানে এক পর্যায়ে দেখা গেল যে যন্ত্র সভ্যতাকে ব্যবহার করলেও মানুষের জয় হয় এবং সে জয়গুলো একেবারে যাকে আমরা বলবো যে চিরন্তন, সে চিরন্তনতাকে রবীন্দ্রনাথ ঠাকুর দেখাতে চেষ্টা করেছেন। আরেকটা জিনিস খেয়াল করবে যে এক্ষেত্রে অধ্যাপক সাধন ভট্টাচার্য একটা কথা বলেছেন, যে তিনি বলেছিলেন রবীন্দ্রনাথ শেষ পর্যন্ত যে প্রজাশক্তির সাথে রাজশক্তিকে মিলিয়ে দেখিয়েছেন যে রাজশক্তির যে সর্দার, এই সর্দারদেরকেই প্রতিপক্ষ রূপে দাঁড় করিয়েছেন এবং তিনি বুঝাতে চেয়েছিলেন যে রাজশক্তির সাথে প্রজাশক্তির তেমন কোনো মৌলিক বিরোধ নেই, আসল বিরোধ হচ্ছে সর্দার সরকারের সঙ্গে। তাহলে মূল কথাটা কি? তিনি রাজশক্তির সঙ্গে প্রজাশক্তির মধ্যে একটা বিরোধ দেখাতে চেষ্টা করেছিলেন, কিন্তু সেই প্রজাশক্তি এবং রাজশক্তির মাঝখানে যে একটা দিক থাকে, সেই দিকটা কিসের? সেই দিক বা বৈশিষ্ট্য হচ্ছে যারা কিনা চালিকা শক্তি হিসেবে কাজ করে বা আমরা দেখি যে ঘটনাগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কাজ করে। তো আমরা দেখি যে সেখানে মুক্তধারার মধ্যেও কিন্তু সেই বিষয়টি চলে এসেছে যে প্রজাশক্তি রাজশক্তি এর মাঝখানে যে যন্ত্র, এই যন্ত্রশক্তি হলো কাজ করেছে। তো সেক্ষেত্রে আমরা দেখব যে এখানে সর্দারের সাথে রাজার যে বিরোধগুলো এসেছে, সে বিরোধের ক্ষেত্রেও আমরা দেখব যে একটু পার্থক্য আছে। তো সেক্ষেত্রে দেখব যে বিভূতি কিভাবে এগিয়ে যাচ্ছে যন্ত্র সভ্যতাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে, আর ওদিকে অভিজিৎ কী করছে? বাদ দেওয়ার ক্ষেত্রে নিজের প্রাণটা পর্যন্ত শেষ পর্যন্ত বিসর্জন দিয়ে দিল। এই যে বিসর্জন দেওয়া, এই দেওয়ার ক্ষেত্রেও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন কাজ করে। সেক্ষেত্রে আমরা দেখব যে একটু বিষয়টা আলাদা। সে আলাদা হওয়ার মধ্যে আমরা দেখব যে যন্ত্র মানুষকে যে কতটা শৃঙ্খলে আবদ্ধ করে, সেই শৃঙ্খলে আবদ্ধ করার দিকটা কিন্তু
আছে। আমরা দেখি যে উত্তরকূটের অধিবাসী যারা আছে এই অধিবাসীদেরকে যন্ত্র কী করছে, একীভূত করে নিচ্ছে এবং তাদেরকে এমন একটা জায়গায়, সে উত্তরকূটের অধিবাসী যারা আছে তারা সেই যন্ত্রকে জায়গা করে দিচ্ছে বা আমরা স্থান দিয়েছে, যাকে আমরা বলবো যে দেবতার যে জায়গাটা আছে সে জায়গা পর্যন্ত তাকে নিয়ে যাওয়া হয়েছে। এখন একটা জিনিস আমরা দেখি যে মানুষের সঙ্গে দেবতার যে একটা সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে একটা বিশ্বাস আছে, কিন্তু যন্ত্রের সঙ্গে মানুষের এই জায়গায় কিন্তু সে বিশ্বাসের জায়গাটা এক নয়। আমরা দেখি যে সেখানে ত্রাতাই এবং ভাগ্য বিধাতা, যাকে আমরা বলবো যে দেবতার দিকে যেভাবে লক্ষ্য করা হয়, তা কিন্তু আমরা যন্ত্র সভ্যতাকে সেভাবে দেখি না। তো আমরা দেখি যে এই যে সাম্রাজ্যবাদের যে বিষয়টা, সেই সাম্রাজ্যবাদের বিষয়টা যে যন্ত্র সভ্যতা, যা কিনা পাশ্চাত্য জাতগুলিকে এমন একটা জাতীয়তাবাদের আড়ালে থাকার চেষ্টা, যা কিনা আমরা দেখি যে পরাজিত যে শোষণক্লিষ্ট মানুষগুলো আছে সেই মানুষগুলোর মধ্যে তার বিস্তার লাভ করেছে। তো আমরা দেখি যে এখানে যে শিবতরায়ের লোকেরা আছে, সে শিবতরায়ের লোকেরা হচ্ছে মূলত যে পরাধীন শোষণক্লিষ্ট এই যে মানুষ, এই মানুষের প্রতিনিধি তাদের সঙ্গে আমরা দেখি যে এভাবে তুলনা করলে মোট কথা অসঙ্গত হবে না এবং তাদের সঙ্গে এটা তুলনা করা যায়। সেক্ষেত্রে আমরা দেখি যে যন্ত্রবাদী যে শক্তিটা কাজ করেছে, এই শক্তির মধ্য দিয়ে আমরা দেখব যে সেখানে মানব শক্তি, যন্ত্রবাদী শক্তি এবং মানব শক্তি, এই দুই শক্তির মধ্যে একটা দিক কাজ করেছে, যে দিকের মধ্যে আমরা দেখি যে মূল সংগ্রাম বিভূতি আর অভিজিতের মধ্য দিয়ে। এই বিভূতি এবং অভিজিতের মধ্যে যে আরও একটা দিক কাজ করেছে, সেটা হচ্ছে ধনঞ্জয় বৈরাগী। এই ধনঞ্জয় বৈরাগীর যে কাজকর্মগুলো, সেগুলো অনেকটা নাটকের ক্ষেত্রে দুর্বল হিসেবে দেখা দিয়েছে বৈশিষ্ট্যগুলো। তো সেক্ষেত্রে আমরা দেখব যে নাটকের যে গতিবেগটা, এই গতিবেগ বিভূতি এবং অভিজিতের মাঝখানে যে পরম্পরাগত বা কার্যত যে দিকটা এসেছে, সে দিকের ক্ষেত্রে নাটকের যে গতিবেগ আছে, সেই গতিবেগটা কিছুটা দুর্বল হয়েছে, যা তোমরা পড়তে গিয়ে দেখবে। এখন আমরা দেখি যে মূলত অভিজিতের সংগ্রামটা কী ছিল। অভিজিতের সংগ্রামটা ছিল শিবতরায়ের যে সাধারণ মানুষজন, সেই সাধারণ মানুষজনের নিয়ে। কাদের বিরুদ্ধে? বিভূতির যন্ত্র সংগ্রামের বা যন্ত্র সভ্যতার বিরুদ্ধে। কিন্তু এর মাঝখানে ধনঞ্জয় বৈরাগী আসায় সে জায়গাটায় কিছুটা ভাটা পড়েছে। আমরা একটা জিনিস দেখব যে, আর মাঝে মাঝে দেখব যে গানের ব্যবহার করা আছে। যে এখানে একটা জিনিস আমরা খেয়াল করব যে রবীন্দ্রনাথ যে গানগুলোর ব্যবহার করেছেন, সে গানগুলোকে নাটকের অনুগামী না করে নাটককেই গানের অনুগামী করে ফেলা হয়েছে। তো এক্ষেত্রে আমরা দেখব যে একটু অন্যরকম লেগেছে আমাদের কাছে, যা কিনা নাটকের ক্ষেত্রে একটু বৈসাদৃশ্যও বটে। তো এখানে আমরা একটা জিনিস দেখব যে ধনঞ্জয় বৈরাগী আছে, তিনি একজন আদর্শ মহামানুষ হিসেবে, কিন্তু আরও একটা জিনিস দেখি যে এই নাটকের ক্ষেত্রে ধনঞ্জয় বৈরাগীকে সে আদর্শ মানুষ দেখানোর ক্ষেত্রে দেখাতে গিয়ে নাটকটাকে কিছুটা অন্যরকম করে ফেলা হয়েছে, যাকে আমরা বলবো যে দুর্বলতম অংশ হিসেবে দেখানো হয়েছে। এই দিকটা কি তারই নামান্তর। তো তারপর আমরা দেখব যে যন্ত্র এবং মানুষ দুইটা বিষয় কিভাবে রবীন্দ্রনাথ একাকার করে ফেলেছেন, সেই দিকটা এসেছে। আরও একটা জিনিস আছে হচ্ছে এখানে দুটো শক্তি আছে। সে শক্তিটা হচ্ছে দেব শক্তি, যে মানুষের সঙ্গে দেবশক্তি যখন একাকার হয়ে যায়, তখন কিন্তু সেক্ষেত্রে আর আমরা দেখি যে এক হওয়া যায় না, সেটা হচ্ছে একটু ব্যতিক্রম হয়ে যায়। সেদিকটা আমরা দেখব। আরেকটা জিনিস আমরা খেয়াল করব যে এখানে অভিজিৎ কিন্তু মুক্তি প্রত্যাশী, সে জীবনকে মুক্ত পথের অভিযাত্রী হিসেবে নিয়ে যেতে চায়। এখন সে কি করেছে, সে দেখিয়েছে যে পৃথিবীতে মানুষ এসেছে, মানুষ কিন্তু এমন একটা জায়গায়, সে জায়গাটা আমরা খেয়াল করব যে
যে সেখানে যন্ত্র সভ্যতার থেকে মানুষের যে অ্যাক্টিভিটিসগুলো আছে বা মানুষের যে কার্যক্ষমতা, সেই কার্যক্ষমতার দিকে কিন্তু আমরা দেখি যে নিয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা দেখব যে সেখানে একটা জিনিস আমরা খেয়াল করব, যেখানে যন্ত্র সভ্যতার সঙ্গে মানব সভ্যতার যে রূপটা, যন্ত্রের মতোই কাজ করে, কিন্তু মানুষের মধ্যে একটা অন্তরাত্মা আছে, একটা মানবাত্মা আছে, এবং মানুষের যে মূল্যবোধগুলো, সেই মূল্যবোধগুলো আছে। এই দুইটা পার্থক্য কিন্তু আমরা দেখি যে, যা কিনা আমরা দেখি যে বাঁধের মধ্যে যখন আমরা শুনি যে বিভূতি একটা ছিদ্রের কথা শুনে চমকে ওঠে, সেই চমকে ওঠার মধ্যে দিয়েও আমরা দেখি যে একটা ভয়ঙ্কর রূপ, সেই ভয়ঙ্কর রূপটা বিভূতির মধ্যে কাজ করেছে, যা কিনা অনেক ক্ষেত্রে একটা মনে হচ্ছে যে একটা অভিশাপ বয়ে আছে, এই ধরনের দিকটা। এরপরে আমরা দেখি যে আরও যে কিছু চরিত্র আছে, অম্বার যে কান্না করা, এই অম্বার কান্না করার বুক ফাটা কান্না, এরপরে হচ্ছে বটুর যে আক্রোশগুলো, সেই আক্রোশগুলো কিভাবে এসেছে, সেই দিকগুলো কিন্তু তোমরা খেয়াল করবে। এরপরে আমরা দেখব যে বিভূতির যে অনুবর্তী যে মানুষগুলো আছে এবং তাদের যে এক পর্যায়ে বিদ্রোহগুলো, সেই বিদ্রোহগুলো কিভাবে এসেছে তা আমরা দেখি যে এর মধ্য দিয়ে একটা পরাজয় বা পরাজিত হওয়ার দিকটা রবীন্দ্রনাথ দেখাতে চেয়েছেন। তারপর আমরা দেখি যে এর মধ্য দিয়ে তেমন একটা দিক দেখতে পায় না। তো রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছেন যে এর মধ্যে যে সাংকেতিকতা বিদ্যমান, এর মধ্যে যে সংকেত দেওয়া আছে, সেই সংকেতটাকে, সে সংকেত হচ্ছে যে একটা যে সচল ক্রিয়াবেগ, এই ক্রিয়াবেগটা কিভাবে প্রাণবন্ত রূপ লাভ করে, সেই রূপ লাভ করার কথা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছেন। আর মোট কথা আমরা দেখি যে এখানে যে দুটি চরিত্র আছে, যে এই মূল যে চরিত্র দুটি বিভূতি এবং অভিজিৎ, এই দুটো চরিত্রের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর যে দ্বন্দ্বগুলো, সেই দ্বন্দ্বের কারণগুলো দেখাতে চেষ্টা করেছে। তো আমরা দেখেছি রক্তকরবী এবং মুক্তধারা, এই দুটি নাটকের মধ্যে আমরা মূল বিষয়গুলোকে এভাবে খুঁজে পাই। তারপর আমরা দেখি যে তার যে নাটক, এখানেও রক্তকরবী বা রাজা নাটকের মতো তেমন আকারের না হলেও, তো আমরা দেখি যে মুক্তধারা নাটকটি একটি ছোট নাটক। তো এই নাটকের মধ্যে তেমন পরিচ্ছেদ নেই, তো তিনি চরিত্রগুলোকে পর্যায়ক্রমেই সাজিয়ে নিয়েছেন। তো এক্ষেত্রে আমরা দেখি যে শেষের দিকে একটা বিষয় আমরা দেখব যে এখানে যে পথচারীর মিলন ও সংঘাত নিত্যই ঘটছে। এই যে পথচারীর মিলন এবং সংঘাত কিভাবে হলো, যে মানুষ পথচারী বলতে অভিজিৎকে আমরা পথচারী হিসেবে দেখতে পাই, যে সাধারণ মানুষ অভিজিৎ, এবং এই পথচারী মানুষ বা সাধারণ মানুষ এসে সাধারণের সঙ্গে যেভাবে মিলে যাচ্ছে এই দিকগুলো। এরপরে আমাদের আছেন যে এর মধ্য দিয়ে যে আমরা দেখি যে একদিকে বিভূতির প্রতি নিরুপায় পক্ষপাতিত্ব, অন্যদিকে আছে অভিজিতের প্রতি একটি গভীরতর গোপন সম্পর্ক বা কঠিন সম্পর্কে। এই দ্বিমুখী প্রবণতা কিন্তু এলাকাবাসীকে এমন একটা দিকে নিয়ে গেছে যে তারা কাউকে ছাড় দিতে পারছে না। বিশেষ করে আমরা দেখছি যে এখানে অভিজিৎকে তারা একেবারে চিরন্তন করে তুলছে। আরেকটা জিনিস আমরা খেয়াল করব, মুক্তধারার মধ্যে যে রসের ব্যবহারটা আছে, এখানে রসের অনবদ্য কুশলতার কথাটা রয়েছে, যা কিনা পরিবেশ সৃষ্টিতে কবির একটা অসাধারণ কৃতিত্বের, রবীন্দ্রনাথ ঠাকুর অসাধারণ কৃতিত্বের দাবিদার হিসেবে আমরা দেখব। এবং তার যে প্রতীক ও ধ্বনির দ্বারা দর্শকদের মনের মধ্যে এমন একটা রহস্যময়তার তৈরি করেছে, যে রহস্যময়তার মধ্য দিয়ে আমরা দেখব যে লৌহযন্ত্রে এবং ভৈরবের যে মন্দির চূড়ার ত্রিশূল রয়েছে, সেই ত্রিশূল এদেরকে একাকার করে তুলেছে। এরপর আমরা দেখি যে এই দুইটি প্রতীককে আমরা দেখি যে নাটকের একেবারে যে তত্ত্ব, এই তত্ত্বকে আমাদের মধ্যে বা আমাদের মনের মধ্যে একেবারে সঞ্জীবিত করে তোলে, যা কিনা আমরা দেখি যে মুক্তধারার জলকল্লোল। তো এভাবেই হচ্ছে আমরা দেখি যে
মুক্তধারার মধ্যে সাধারণ মানুষ এবং তাদের মধ্যে দিয়ে এভাবে কাজ করেছে, যা কিনা রহস্য পরিবেশ গড়ে তুলতে সহায়ক হয়েছে। তো এভাবেই আমরা দেখছি যে মুক্তধারার মধ্যে যে জালটা রয়েছে সেই জালটাকে এইসব চরিত্রের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বিকশিত করার চেষ্টা করেছেন। তোমরা একটা জিনিস খেয়াল করবে যে এই যে দুটো নাটক, এই দুটো নাটকের যে প্রশ্নগুলো আমরা দেখি যে রক্তকরবীর নাটকে চরিত্র হিসেবে নন্দিনীর চরিত্র, এবং এখানে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে আমি তোমাদের কিছু প্রশ্ন জোগাড় করে দিয়ে দিব। এই প্রশ্নগুলো সম্পর্কে তোমরা নোটস তৈরি করে ফেলবে এবং এভাবে মূল বইগুলো পড়ে তারপরে সে বিষয়গুলো তৈরি করবে। তো পরবর্তী ক্লাসে আমরা সৈয়দ ওয়ালিউল্লাহ সম্পর্কে পড়ব। সৈয়দ ওয়ালিউল্লাহর নাটক, যে 3টা নাটক আছে, সেই 3টা নাটক সম্পর্কে আমরা পড়ব এবং তোমরা কিছুটা চেষ্টা করবে বইগুলো সংগ্রহ করতে। ধন্যবাদ। আজকে আমরা এই পর্যন্তই রাখছি।